নমস্কার, আমি প্রতিমা রামপ্রসাদ হাই স্কুলের জীবনবিজ্ঞান বিষয়ের শিক্ষক সুশান্ত পণ্ডিত। আমরা গতকাল সেল ডিভিশনের যে কোষ বিভাজনের মাইটোসিস কোষ বিভাজন সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। আমরা ওই মাইটোসিস কোষ বিভাজনের যে আরেকটু অংশ বাকি আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। মাইটোসিস কোষ বিভাজনে আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কোষ চক্র এবং ইন্টারফেজ দশা। অর্থাৎ আমরা কোষ চক্র বলতে কী বুঝব? কোষ চক্র বলতে এক কথায় বলতে গেলে বোঝায় যে কোষের বৃদ্ধি এবং জননের বিভিন্ন দশার চক্রাকার আবর্তনকে বলা হয় কোষ চক্র। এই কোষ চক্র কথাটা বিজ্ঞানী হার্ডওয়ার্ড এবং পেল্ক প্রথম কোষ চক্রকে লক্ষ্য করেছিলেন। কোষের মধ্যে চক্রাকার আবর্তনকে লক্ষ্য করেছিলেন এবং কোষ চক্রকে চারটা দশায় তিনি ভাগ করেছিলেন। অর্থাৎ আমরা যদি দেখি কোষ চক্রের দিকে আমরা তাকাই, তাহলে কোষ চক্রকে সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। অর্থাৎ কোষে যে চক্রাকার আবর্তন এটা দুটো ফেজের মাধ্যমে হয়, একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে মাইটোটিক ফেজ। আমরা গত ক্লাসে মাইটোটিক ফেজ সম্বন্ধে আলোচনা করেছি। মাইটোটিক ফেজের মধ্যে আমরা প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস সম্বন্ধে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারফেজ দশা। এই দুটো মিলে সম্মিলিতভাবেই কোষ চক্র প্রক্রিয়া সম্পন্ন হয়। সেটা একটা আমরা চক্রের মাধ্যমে পরে দেখিয়েছি কীভাবে হচ্ছে। তাহলে ইন্টারফেজ দশা যেটাকে বলা হচ্ছে আই দশা, বা এই ইন্টারফেজ দশা আরও অনেকগুলো নাম আছে। এটাকে বৃদ্ধি দশাও বলা হয়ে থাকে, এটাকে প্রস্তুতিকালীন দশাও বলা হয়ে থাকে। না, তোমরা জানো যে আমরা যখন কোনো একটা কাজ করতে নামি, তখন আমরা সেই কাজ করার আগে আমরা কাজটা সম্বন্ধে কিছু পরিকল্পনা গ্রহণ করি বা কিছু প্রস্তুতি নিয়ে থাকি, তারপরে আমরা সেই কাজটা করতে নামি। এক্ষেত্রেও তাই, একটা কোষ যখন বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করবে, অর্থাৎ কোষের যখন বিভাজন ঘটবে, সেই বিভাজন করার আগে কোষটা কিছু প্রস্তুতি নিয়ে থাকে। সেই প্রস্তুতি সম্পন্ন করার পর সেই কোষটা বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করে। এই প্রস্তুতিকালীন দশাটাই হয়ে থাকে ইন্টারফেজ দশার মধ্যে থাকে। ইন্টারফেজ দশাকে সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে, ইন্টারফেজ দশা হচ্ছে দুটো কোষ বিভাজনের মধ্যবর্তী দশাকে সাধারণত ইন্টারফেজ দশা বলা হয়। অর্থাৎ একটা কোষ বিভাজনের শেষ এবং অপর একটা কোষ বিভাজনের শুরু, এর মধ্যবর্তী দশাটাকে বলা হচ্ছে ইন্টারফেজ দশা। একটা কোষ চক্রের টোটাল কোষ চক্রটা হতে যা সময় লাগে, তার মধ্যে ইন্টারফেজ দশাটাই বেশিরভাগ সময় অতিবাহিত হয়। প্রায় 90 থেকে 95% সময় একটা টোটাল কোষ চক্রের ইন্টারফেজ দশার মধ্যেই চলে যায়। বাকি 5 থেকে 10% সময় মাইটোটিক ফেজে লাগে, যেটাকে আমরা বিভাজন দশা বলে থাকি, যেখান থেকে একটা কোষ থেকে দুটো অপত্য কোষের সৃষ্টি হয়। প্রথমে কি হয়, একটা কোষ, সেই কোষটা কি হয়, ইন্টারফেজ দশার মধ্যে কোষটার বৃদ্ধি ঘটে। অর্থাৎ বিভাজন হওয়ার আগে কোষটার মধ্যে বিভাজন হওয়ার জন্য যা যা জিনিস দরকার সেগুলো সব এই ইন্টারফেজ দশার মধ্যে হয়। এবার কি হয় সেটা একটু দেখি আমরা। না, এই যে ইন্টারফেজ দশা, এই ইন্টারফেজ দশাকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করে থাকি। একটাকে বলা হয় G1 দশা, একটাকে বলা হয় S দশা, একটাকে বলা হয় G2 দশা। G1 দশাকে বলা হয় গ্যাপ 1 দশা, এসকে বলা হয় সংশ্লেষ দশা, আর G2 হচ্ছে গ্যাপ 2 দশা। এই G1 দশায় কী হয় না, G1 দশা এটা হচ্ছে বৃদ্ধি দশা, এটাকে বলা হচ্ছে বৃদ্ধি দশা। অর্থাৎ টোটাল ইন্টারফেজ দশার মধ্যে 30 থেকে 40% সময় এই G1 দশার মধ্যে চলে যায়। এখানে কি হয় না, এখানে প্রথমে কোষের যে কোষ ঝিল্লি আছে, সেই কোষ ঝিল্লির রিসেপ্টর, সেই রিসেপ্টরে কিছু প্রোটিন থাকে। সেই প্রোটিনের সঙ্গে সাইক্লিন নামে একটা প্রোটিন ওখানে তৈরি হয়। সেই সাইক্লিন প্রোটিন পরবর্তীকালে সিডিকে নামক একটা এনজাইম, অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামে একটা এনজাইম তৈরি করে, যে এনজাইমটা পরবর্তীকালে কোষ বিভাজনকে আরও ত্বরান্বিত করতে সাহায্য করে। সেটা এই G1 দশার ক্ষেত্রে হয়। আর কি হয়, আর এখানে বিভিন্ন ধরনের প্রোটিন এবং কোষের বিভাজনের জন্য যে প্রচুর পরিমাণে শক্তি দরকার হয়, সেই শক্তির জন্য লাগে এটিপি, সেই এটিপিটা এখানে সংশ্লেষ হয়। এরপর আসছে এস দশা। এস দশা হচ্ছে সংশ্লেষ দশা। এখানে কি হয়, এখানে কোষের মধ্যে যে ডিএনএটা থাকে, সেই ডিএনএটা সম্পূর্ণরূপে সংশ্লেষিত হয়ে অনুরূপ ডিএনএ তৈরি করে। অর্থাৎ ডিএনএ প্রতিলিপিকরণ প্রক্রিয়াটা এখানে সম্পন্ন হয়ে থাকে। একটা স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এস দশাটা 7 ঘন্টা সময় লাগে প্রায়। আর টোটাল ইন্টারফেজ দশার মধ্যে 30 থেকে 50% সময় এই সংশ্লেষ দশার মধ্যে চলে যায়। এরপরে আসছে G2 দশা, অর্থাৎ এটা হচ্ছে বৃদ্ধি দশা বা গ্যাপ 2 দশা বা গ্যাপ 2 ফেজ। এই দশায় কি হয় না, তোমরা জানো যে মাইটোটিক ফেজে
সেখানে বেমতন্তু গঠনের জন্য মাইক্রোটিউবিউল লাগে। সেই মাইক্রোটিউবিউল তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো এই G2 দশাতে তৈরি হয়। সেই মাইক্রোটিউবিউলগুলো পরবর্তীকালে বেমতন্তু গঠন করে। আর কি না, কোষ বিভাজনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছে কি না সেটা দেখা হয় এই G2 দশার ক্ষেত্রে। সেই G2 দশায় এইটা হয়, কোষের কোনো ক্ষয়ক্ষতি থাকলে সেটা এখানে রিপেয়ারিং হয়ে যায়। আর কি হয় না, এটিপি তৈরি হয় আর আরএনএ সংশ্লেষিত হয়, এটাও হয়ে থাকে। আর কি না, এই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যে প্রোটিন নামক যে এনজাইমটা, ওই এনজাইমটা যেটা G1 দশায় সংশ্লেষিত হয়েছিল বা তৈরি হয়েছিল, সেটা এখানে এসে কি হয় না, এটা পরবর্তীকালে ডিএনএ যে হিস্টোন প্রোটিন আছে, সেই ডিএনএ হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তীকালে ক্রোমোজোম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই হচ্ছে G2 দশার গুরুত্বপূর্ণ কাজ। এরপর কি হচ্ছে, আরেকটা দশা আছে, সেটা বলে G0 দশা। অনেক সময় কি হয় না, কোষটা মাইটোটিক ফেজ কমপ্লিট করার পর G1 দশায় আসার পর G1 দশায় কোষের যা প্রয়োজনীয় এনজাইম বা প্রোটিন তৈরি হওয়ার কথা, সেগুলো অনেক সময় হয় না, আটকে যায়। তখন কিন্তু সেই কোষটা আর পরবর্তীকালে এস দশায় বা পরবর্তী যে সংশ্লেষ দশায় পৌঁছায় না, এইখানে স্টপ হয়ে যায়। তখন তাকে বলা হয় G0 দশা। যেমন আমাদের স্নায়ু কোষের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, বা লোহিত রক্তকণিকার ক্ষেত্রে এরকম দশা হয়ে থাকে। অর্থাৎ এরপর এই দশায় এসে গেলে কোষটা আর বিভাজিত হতে পারবে না, যতক্ষণ না কোষটা সেটা রিপেয়ারিং হয়ে সম্পূর্ণরূপে রিপেয়ারিং হয়ে পরবর্তী দশাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এবার কি না, প্রত্যেকটা একটা কোষের ইন্টারফেজ দশা থেকে শুরু করে তার মাইটোটিক ফেজ, এই সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে কতগুলো চেক পয়েন্ট থাকে। যে চেক পয়েন্টগুলোর কাজ হচ্ছে কোষটা ঠিকঠাকভাবে প্রস্তুত হচ্ছে কি না সেটাকে লক্ষ্য করা। যদি কোনো রকম কোনো ঘাটতি থাকে তাহলে সেইখানে প্রক্রিয়াটাকে স্টপ করে দিয়ে বা সেটাকে রিপেয়ারিং করে আবার সে পরবর্তী স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে তার সেই চেক পয়েন্টের কাজ। এই চেক পয়েন্টগুলো কোথায় থাকে? চেক পয়েন্টগুলো একটা থাকে G1 দশা আর এস দশার মাঝখানে, অর্থাৎ G1 দশার শেষে একটা চেক পয়েন্ট থাকে, আর একটা G2 দশার শেষে একটা চেক পয়েন্ট থাকে। অর্থাৎ G1 দশা থেকে যখন সংশ্লেষ দশায় পৌঁছাবে কোষটা, তার আগে একটা চেক পয়েন্ট থাকবে, আর G2 দশা থেকে যখন মাইটোটিক ফেজে পৌঁছাবে, অর্থাৎ যেখানে প্রফেজ মেটাফেজ হবে, সেইখানে একটা চেক পয়েন্ট থাকে। আর একটা থাকে কোথায়, এম চেক পয়েন্ট একটাকে বলা হয়, সেটা হচ্ছে মাইটোটিক ফেজের মধ্যে থাকে, সেটা হচ্ছে মেটাফেজ আর এনাফেজের মধ্যবর্তী স্থানে আর একটা চেক পয়েন্ট থাকে। তাহলে G1 দশায় যে চেক পয়েন্টটা থাকে, সেই চেক পয়েন্টটার কাজ কী হবে না, G1 দশায় যে চেক পয়েন্টটা হবে, সেটা প্রথম কাজ হবে যে কোষটা ঠিকঠাক বৃদ্ধি হলো কি না সেটাকে লক্ষ্য রাখা। 2 নম্বর, কোষের মধ্যে যে ডিএনএটা আছে, সেই ডিএনএটা সম্পূর্ণ ঠিকঠাক আছে কি না সেটা লক্ষ্য রাখা। আর কি না, কোষের মধ্যে যে প্রয়োজনীয় কিছু এনজাইম, প্রোটিন, এটিপি ইত্যাদি দরকার হয়ে থাকে কোষের বিভাজনের জন্য, সেইগুলো ঠিকঠাক তৈরি হয়েছে কি না সেটা লক্ষ্য রাখা। G2 চেক পয়েন্টের কাজ কি? G2 চেক পয়েন্টের মেন কাজ হচ্ছে কোষের ডিএনএ সম্পূর্ণরূপে প্রতিলিপিকরণ হয়েছে কি না সেটা লক্ষ্য রাখা, আর ডিএনএ কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা ডিএনএ কোনো ডিসপুট আছে কিনা সেটা লক্ষ্য রাখা হচ্ছে G2 চেক পয়েন্টের কাজ। এছাড়া একটা এম চেক পয়েন্টও আছে, সেটা ওই অ্যানাফেজ আর মেটাফেজ আর অ্যানাফেজের মাঝখানে থাকে। এই হচ্ছে কোষচক্রের মূল বিষয়টা। আর তেমন কিছু এই অধ্যায়ের মধ্যে নেই। তোমরা নিজেরা একটু পড়বে, আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানিও। নমস্কার, শুভ সন্ধ্যা।